চলুন বন্ধুরা, তাহলে সময় নষ্ট না করে এসএলএসটি 3 অর্থাৎ থার্ড এসএলএসটির জন্য পড়াশোনা শুরু করে দিই। কারণ প্যানেলে এবং ওয়েটিংয়ে যারা রয়েছেন তারা তো জানেন কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো সেই দিকে লক্ষ্য করে আমার মনে হয় প্রথম থেকেই অর্থাৎ এখন থেকেই এসএলএসটি 3-র জন্য পড়া শুরু করা ভালো। কারণ যখন পরীক্ষা কাছাকাছি এসে যায় তখন আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। অথবা আপনারা যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন ওগুলো প্রিপারেশন নিন। কারণ এই এসএলএসটির ভবিষ্যৎ যে কি আছে আমরা নিজেরাও জানি না, এবং স্বয়ং পর্ষদও জানে না। তার সঙ্গে কোর্টের বিচারপতিরা যে আছে তারাও মনে হয় জানে না এই প্যানেলের যে কি হতে চলেছে। তো যাই হোক, আমাদের লড়াইটা আমাদের মতো করে করতে হবে। অর্থাৎ আমাদের অধিকার, আমাদের ন্যায্য অধিকার আমরা লড়াই করব। তারপরেও আমরা যদি থার্ড এসএলএসটির জন্য পড়া শুরু করি তাতে তো কোনো অসুবিধা নেই। যদি আবার পরীক্ষা হয় সেটা দেব, হয়তো সেটা প্রথম থেকে নিয়ম মাফিক মেনে নিয়ে তারপর নোটিফিকেশন বের করবে। তার জন্য আমরা বলবো চলুন আর সময় অপেক্ষা না করে আমরা থার্ড এসএলএসটির জন্য পড়া শুরু করে দেই। এর পিছনে আরো কারণও রয়েছে, কারণ অনেকেই ওয়েটিংয়ে রয়েছে যারা ইন সার্ভিস, কিন্তু তাদের তো চাকরি দিতেই হবে না। তাহলে তাদের জন্য কিন্তু পরীক্ষা আবার নিচ্ছে, সামনে নিচ্ছে, এটা আমার মনে হয়। কোনো নোটিফিকেশনে পাইনি, কিন্তু আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় যে আরেকটি হবে এসএলএসটি। তো চলো, তো আজকে যে টপিকটা করব আমরা সেটা হচ্ছে লজিক। আমরা তো অনেকেই জানি এই লজিক সম্পর্কে বা যুক্তিবিদ্যা সম্পর্কে, আবার একটু রিভাইজ করেই নিন মনে করুন আমার মতো করে। দেখুন, বিষয়গুলো খুব সহজ লাগবে, বিষয়গুলো খুবই সহজ লাগবে। আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আপনারা পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখুন। তো আপনারা একটু দেখুন যে কিভাবে বোঝানো হয়, এতে আপনাদের অনেক সুবিধা হবে আশা করি। তাহলে যুক্তিবিদ্যা, আমরা জানি লজিক শব্দের বাংলা প্রতিশব্দ হলো যুক্তিবিদ্যা। ঠিক আছে, এই লজিক শব্দটি কোথা থেকে এসেছে সেটা আমরা জানবো। প্রথমে লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লজাইক থেকে। তাহলে কি বলা হলো? গ্রিক শব্দ লজাইক, লজাইক থেকে। তাহলে গ্রিক শব্দ লজাইক থেকে লজিক শব্দটি এসেছে। আবার এই লজাইক শব্দটি এসেছে আমরা জানি ল্যাটিন শব্দ লোগোস থেকে। ল্যাটিন শব্দ লোগোস থেকে, লোগোস থেকে। এই লোগোস শব্দের আবার কি রয়েছে? দুটি অর্থ রয়েছে। এক হচ্ছে কি চিন্তা, এবং দুই হচ্ছে ভাষা। ঠিক আছে, তাহলে এটা এই হিসেবে আমরা কি দিতে পারি? সংজ্ঞা দিতে পারি। তাহলে এইভাবে আমরা সংজ্ঞা দিতে পারি, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যাকে লজিক বলে। তাহলে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যাকে লজিক বলে। অর্থাৎ যেখানে যুক্তি নিয়ে আলোচনা করা হয়, যেখানে যুক্তি নিয়ে আলোচনা করা হয় তাকেই কি বলা হয়? যুক্তিবিদ্যা বলা হয়। ঠিক আছে, এখন আমাদের একটু জানতে হবে যে যুক্তিবিদ্যা কি, এ সম্পর্কে আমাদের জানতে হবে। তো তার মধ্যে আমরা একটু শিখে নিই যে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, এই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো যুক্তি বা অনুমান। যুক্তি বা অনুমান। ঠিক আছে, যুক্তি বা অনুমান। তাহলে যুক্তিবিদ্যার বিষয় কি? যুক্তি বা অনুমান। তাহলে যুক্তি বা অনুমান নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে বলা হয় যুক্তি বা অনুমান। ঠিক আছে, তাহলে আমরা চলে যাব কি যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নিয়ে, যে যুক্তি বা অনুমান কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, যুক্তি বা অনুমান কি সেটা নিয়ে আমরা কি করব? আলোচনা করব। দেখো, যুক্তি, প্রথমে আমরা যুক্তি জানব। যুক্তি, যুক্তি ইংরেজিটা আমরা জানি আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তি।
এই যুক্তি বলতে কি বোঝো বা যুক্তি কাকে বলে? ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে, এটা আমরা সাধারণত সবাই জানি। কিন্তু আমাদের একটু ভালো করে বুঝতে হবে এই যুক্তি কি। তাহলে আমরা কি জানবো এখন যুক্তি কি, তাই তো? তাহলে আমরা একটু ভিন্নভাবে বলতে পারি যুক্তিটা কি। যুক্তি হলো এমন একটি বিষয় বা কনসেপ্ট যেখানে কি দুই বা ততোধিক বচন থাকবে, যার একটি পার্ট হবে আশ্রয় বাক্য এবং আরেকটি পার্ট হবে সিদ্ধান্ত। অর্থাৎ একাধিক বচনের সমষ্টি, যার দুটি পার্ট থাকবে, একটি হচ্ছে আশ্রয় বাক্য আর একটি হচ্ছে সিদ্ধান্ত। বা আমরা এইভাবে বলতে পারি যুক্তি হলো এমন বিষয় যার অংশ হলো দুটি, একটি হচ্ছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। আর এই আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত বিষয়টা তাহলে যুক্তির কয়টা পার্ট দাঁড়ালো? দুটি পার্ট। একটা হচ্ছে পার্ট কিন্তু বলা হচ্ছে অংশ, একটা হচ্ছে আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য। যুক্তি কিন্তু কত প্রকার বলিনি, বলেছি পার্ট। সিদ্ধান্ত, সিদ্ধান্ত একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। তাহলে আশ্রয় বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত। এখন আমরা এই আশ্রয় বাক্য কি আর সিদ্ধান্ত কি মাথায় রাখবেন যে আশ্রয় বাক্য হচ্ছে যার থেকে বের হবে, সেটাই হচ্ছে আশ্রয় বাক্য, সহজে বোঝার জন্য। তাহলে যুক্তির অন্তর্গত যে বা যেসব বচন থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় বা সিদ্ধান্ত বের হয় তাকে কি বলে? আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা হেতু বাক্য। এগুলো আপনারা জানেন, তো যেহেতু ফিলোসফি সাবজেক্টটা নিয়ে পড়েছেন তো এগুলো জানেন। তো যাই হোক, এই আশ্রয় বাক্য তাহলে কি বললাম? তাহলে যে বা যেসব বচন থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা সিদ্ধান্ত বলে। বা আমরা এইভাবে বলতে পারি যেসব বচনের সাহায্যে, যেসব বচনের সাহায্যে নতুন একটি বচনের সত্যতা দাবি করা হয়, নতুন একটি বচনের সত্যতা দাবি করা হয় তাকে কি বলবো? আশ্রয় বাক্য। আর যে বচনের সত্যতা দাবি করা হয় সেটা হলো সিদ্ধান্ত। তাহলে যে বচনের সত্যতা দাবি করা হয় সেটা হলো কি? সিদ্ধান্ত। আর যার দ্বারা করা হয় সেটা হলো কি? আশ্রয় বাক্য। তাহলে এই সিদ্ধান্তটাকে কিন্তু আরেকটু ভাবে বলা যায়। তাহলে কি বলা হয়েছে? তাহলে কি বলা হয়েছে? যে বচনের সত্যতা দাবি করা হয় সেটা হচ্ছে সিদ্ধান্ত, আর যে বচনগুলির সাহায্যে অন্য আরেকটি বচনের সত্যতা দাবি করা হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য। তাহলে এই সিদ্ধান্তটাকে আমরা আরেকটু অন্যভাবে জানি, সেটা হচ্ছে কি? যে যে বচনটি, অর্থাৎ যুক্তির অন্তর্গত যে বচনটি আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয় তাকে সিদ্ধান্ত বলে। ঠিক আছে? তাহলে আমরা যুক্তির উদাহরণ নিয়ে বুঝতে পারি, কিন্তু যেহেতু আমরা জানি যে উদাহরণ দিয়ে আমরা বুঝি ব্যাপারটা, সকল মানুষ হয় মননশীল, রাম হয় মানুষ, রাম হয় মননশীল, তাহলে উপরের দুটো হচ্ছে আশ্রয় বাক্য, নিচেরটা সিদ্ধান্ত। তো ওগুলো নিয়ে আমি সময় নষ্ট করছি না, যেহেতু আমাদের সাবজেক্ট, এটা ব্যক্তিগত সাবজেক্ট, এইটুকু নলেজ আমাদের রয়েছে। এখন যে যে বিষয়গুলোতে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো বিষয়টা বোঝা গেল। তাহলে আশ্রয় বাক্য সিদ্ধান্ত কি বুঝতে পারলাম। এখন আমাদের জানতে হবে যুক্তির ধর্ম কি। এই যুক্তির ধর্ম হলো বৈধতা, এগুলো আমাদের জানতে হবে। যুক্তির ধর্ম, তাহলে যুক্তির ধর্ম হলো কি? বৈধতা। বৈধতা, তাহলে যুক্তির ধর্ম কি? বৈধতা। অর্থাৎ যুক্তি কি হতে পারে? বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। বৈধতাকে বলতে বোঝানো হয়েছে, বৈধতা বলতে বোঝানো হয়েছে একটি যুক্তি বৈধও হতে পারে আবার অবৈধও হতে পারে। বুঝা গেল? তো আমরা যখন বৈধতা বিচার করেছি নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে, তখন আমরা দেখছি কোনো কোনো যুক্তি বৈধ হয়, কোনো কোনো যুক্তি অবৈধ হয়। অবৈধ পক্ষদোষ, অবৈধ সাধ্যদোষ, অব্যাপ্যহত দোষ, অনেকার্থ সাধ্যদোষ, অনেকার্থ পক্ষদোষ, অনেকার্থ হেতুদোষ, বিভিন্ন দোষ আমরা পড়েছি, তো আপনারা জানেন সবাই, তাই না? তো এইটা একটু আমরা জেনে নিলাম, কারণ এখান থেকে কোশ্চেন হতে পারে। তো এখন আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে কি বলুন তো, যে এই যুক্তি কত প্রকারের হয়। আমরা হালকাভাবে আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু প্রথম থেকে শুরু করেছি।
যুক্তির প্রকার। তাহলে যুক্তির প্রকার, এখন যুক্তির প্রকার আর কি বললাম, অনুমানের প্রকার কিন্তু একই। ও তার মধ্যে আরেকটা কথা বলি, বলা হয়েছিল ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলে। তাহলে অনুমান কি এটা বলে দিই একটু, এটা সকলেরই জানা আছে, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। এটা জানেন আপনারা, তাই না? তো আর সেটাকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন যুক্তি হয়ে যায়। তাহলে এই যুক্তির প্রকার, এই যুক্তির প্রকারের ক্ষেত্রে আমরা জানি দুই প্রকার। তাহলে যুক্তিগত প্রকার দুই প্রকার, যুক্তি দুই প্রকার। একটা হচ্ছে অবরহ যুক্তি, অবরহ যুক্তি, ঠিক আছে। আরেকটা হচ্ছে আরোহ, আরোহ যুক্তি, ঠিক আছে। এখানে আমরা অনুমানও লিখতে পারি, এখানে আমরা অনুমানও লিখতে পারি, হ্যাঁ, আবার তর্কও লিখতে পারি। তাহলে একটা অবরোহ যুক্তি আর একটা কি আরোহ যুক্তি, বুঝা গেল? এই অবরোহ যুক্তি ভালো করে মাথায় রাখবেন, যেখান থেকে কোশ্চেন হতে পারে। অবরোহ যুক্তির সিদ্ধান্তটি অনিবার্যভাবে মিশ্রিত হবে, অর্থাৎ এই অবরোহ যুক্তির সিদ্ধান্তটি কি অনিবার্যভাবে মিশ্রিত হবে। আর এই অবরোহ যুক্তিতে একটি আশ্রয় বাক্য থাকতে পারে এবং একাধিক আশ্রয় বাক্যও থাকতে পারে। এই দুটি কনসেপ্ট মাথায় রাখবেন। তাহলে কি বলছি, অনিবার্যভাবে মিশ্রিত হবে এবং কি, অনিবার্যভাবে মিশ্রিত হবে এবং কি একটি আশ্রয় বাক্য থাকতে পারে, একাধিক আশ্রয় বাক্য থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে অনধিক ব্যাপক হবে। সিদ্ধান্তটা অনধিক ব্যাপক হবে, অর্থাৎ আশ্রয় বাক্যের সমানও হতে পারে অথবা তার থেকে কমও হতে পারে, কিন্তু কখনো তার ঊর্ধ্বে যাবে না বা তার বেশি হবে না। সিদ্ধান্ত কখনো বড় হবে না। সহজ কথায় সিদ্ধান্ত কিন্তু অবরোহ যুক্তির কখনোই বড় হয় না। আর আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়ে যায়, বড় হয়ে যায়। তাহলে আরোহ যুক্তির সিদ্ধান্ত কি হবে, বড়, অর্থাৎ কম থেকে বেশির দিকে যাবে। অর্থাৎ এখানে কোনো অনিবার্য সম্বন্ধ বা প্রসক্তি সম্বন্ধের ব্যাপার থাকে না। তাহলে অবরোহ যুক্তিতে প্রসক্তির ব্যাপার থাকে বা প্রসক্তি সম্বন্ধের ব্যাপার থাকে। আরোহ যুক্তির ক্ষেত্রে অনিবার্য বা প্রসক্তি সম্বন্ধের কোনো ব্যাপার থাকে না। এটা টোটালটাই অভিজ্ঞতার উপর নির্ভর করা হয়, ঠিক আছে। আর এইখানে তার জন্য কি করা হয়, যে আরোহণের সিদ্ধান্তটা সেটা কি হয়ে যায়, বেশি হয়ে যায়। সিদ্ধান্তটা কি বেশি হয়ে যায়। যাই হোক, আমরা একটু একটু করে বলে দিচ্ছি তবু। তাহলে অবরোহ যুক্তি কাকে বলে, যারা যারা পড়ান, যে টিউশনি অথবা স্কুলে পড়ান, অনেক স্যার ম্যাম আছেন যারা হচ্ছে স্কুলে পড়ান, তবু আমার ক্লাসগুলো দেখেন। তো যাই হোক, বা কেউ স্বীকার করে অথবা কেউ স্বীকার করে না, তো কোনো সমস্যা নেই। তো যারা যারা দেখবেন তাদের হয়তো একটু উপকারে আসবে আশা করি। আমারও যে অনেক কিছু শেখা আছে তা নয়, আমি অনেক কিছু জানি না, সেগুলো পড়ি, শিখি। তো যাই হোক, তাহলে অবরোহ যুক্তিটা কি সেটা আমরা জানবো, হ্যাঁ। এই যে অনুমানে বা যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনধিক ব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাকে অবরোহ যুক্তি বলে। যে বৈশিষ্ট্যগুলো বললাম সেগুলো দিয়েই বললাম। যেমন আমরা বলতে পারি সকল মানুষ হয় মননশীল, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মননশীল। এই উদাহরণটা আমরা বেশি দেওয়ার চেষ্টা করি। তো এরকম অনেক উদাহরণ আমরা দিতে পারবো, যখন নিরপেক্ষ নাই করবো, আবর্তন করব, বিবর্তন করব, বিভিন্ন উদাহরণ দিতে পারবো। তো চাপ নেওয়ার দরকার নেই, এটা উদাহরণ ঠিক আছে। তো আরোহ যুক্তি, আরোহ যুক্তি কি একটু ভালো করে জানতে হবে। এই আরোহ যুক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ ইন্দ্রিয় প্রত্যক্ষটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ এই আরোহ যুক্তির ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে শুধু তাই নয়, আরো দুটি ভিত্তি কাজ করে। এই আরোহণ মানে একটা আকারগত ভিত্তি আছে আর একটা বস্তুগত ভিত্তি আছে। এই আকারগত ভিত্তির মধ্যে কি রয়েছে, প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি মাথায় রাখতে হবে। আর বস্তুগত ভিত্তির মধ্যে রয়েছে পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। তো যখন আরো আমি বুঝাবো, দেখবেন এগুলো খুব ডিটেলসে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা তো এমনি বুঝে আছেন, আপনারা তো এমনি প্রত্যেকে হবু শিক্ষক হবেন, তো বুঝে আছেন। তারপরেও আমি বলছি যে আরেকটু রিভাইজ মনে করেন আর কি, সেটা আবার একটু বলি দেখি আমার মতো করে হয় কিনা। তো যাই যাই হোক, তাহলে এই যে অবরোহ যুক্তি হলো আর আরোহ যুক্তি, তাহলে আরোহ যুক্তির ক্ষেত্রে কি হলো বললাম, অভিজ্ঞতা লব্ধ বা অভিজ্ঞতা বিষয়টি কাজ করবে, প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকারণ নীতি লাগবে, আর হচ্ছে কি পর্যবেক্ষণ ও পরীক্ষণ, আর একটি সামান্য সংশ্লেষক বচন বের হবে এগুলোর মাধ্যমে। ব্যাস হয়ে গেল আরো অনুমান। এটাকে সংজ্ঞা কিভাবে বলতে পারি, অভিজ্ঞতা লব্ধ একই জাতীয় কতগুলি ঘটনাকে পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে ওই সমজাতীয় ঘটনার উপর একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাকে আরোহ অনুমান বলে। তো চলুন, তাহলে এটা হয়ে গেল যে আরোহ অনুমান। তো সেরকম একটা উদাহরণ আমরা দিতে পারি, রাম হয় মানুষ এবং মননশীল, শ্যাম হয় মানুষ এবং মননশীল, যদু হয় মানুষ এবং মননশীল, সুতরাং সকল মানুষ হয় মননশীল। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে আরোহ অনুমানের সিদ্ধান্ত কিন্তু সম্ভাব্য হয়,
আরোহণ অনুমানের সিদ্ধান্ত কিন্তু সম্ভাব্য হয়, আর অবরোহণ অনুমানের সিদ্ধান্ত কিন্তু সুনিশ্চিত হয়। তাহলে অবরোহণ অনুমানের সিদ্ধান্ত সুনিশ্চিত হয়, আরোহণ অনুমানের সিদ্ধান্ত কিন্তু সম্ভাব্য হয়। তো বিষয়টা বোঝা গেল। তাহলে অবরোহ এবং আরোহ, তাহলে এর পরের দিন আমরা কি করব, এই অবরোহ এবং আরোহের মধ্যে যে কোনো একটা পার্ট নিয়ে খুব ভালোভাবে আলোচনা করব। তো আমি আশা রাখি অবরোহ পার্টটা নিয়েই আলোচনা করি। অবরোহ শেষ করার পর আমরা চলে যাব আরোহ। অবরোহ শুধু মাথায় রাখবেন না যে অবরোহের এই পার্টটা শুধু শেষ করব, যে ওই 12 বা 11 আছে সেই পার্টটা নয়, অবরোহের গোষ্ঠী সহ শেষ করে দেবো, একদম কোয়ান্টিফিকেশন থিওরি পর্যন্ত শেষ করে দেবো। ঠিক আছে? তো বা হচ্ছে ওই ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, এগুলো সব করাবো। যদি আপনারা পাশে থাকেন তো আমি করাবো, সবই করাবো। ঠিক আছে? তো সকলকেই অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেককে ওয়েটিংয়ে যারা আছেন তাদেরও শুভেচ্ছা। হয়তো অনেকেরই চাকরি হয়ে যাবে, এমন হতে পারে সকলেরই হয়ে যেতে পারে, কারণ যতগুলো সিট আছে অতগুলো সিট যদি সরকার বৃদ্ধি করে আর কি, নিতে চায়, ইচ্ছুক হয়, তারা নিয়ে নিতে পারে। কিন্তু এখন টোটালটাই নির্ভর করছে সরকারের উপর, সংসদের উপর। ঠিক আছে? টোটালটাই নির্ভর করছে, তো দেখা যাক কি হয়। আমি বলছি লড়াইটা কিন্তু লড়াইয়ের মতো করতে হবে, আমাদের হাল ছেড়ে দিলে হবে না, কারণ এই অধিকার আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের প্রাপ্য। আপনারা জানেনই ইন্টারভিউতে কেমন হয়েছে, এবং 10 নাম্বার ছাড়া ফেসাররা কতটা এগিয়ে আছে, অনেকটা লড়াই করে পাশ করেছে। তো যাই হোক, তো আপনারা একটু পাশে থাকুন এবং এই ক্লাসগুলো করুন, এবং যারা যারা টিউশন পড়াচ্ছেন তাদেরও সুবিধা হবে আশা করি। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম থাকলো আপনাদের।